আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, ইরান মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর উপর হামলা চালিয়েছে। হরমুজ অবরোধ করে থাকা যেই 15টা যুদ্ধ জাহাজ, সেই জাহাজে অবশেষে ইরান হামলা চালিয়েছে। ড্রোন দিয়ে, রকেট লঞ্চার দিয়ে, আরো বিভিন্ন মিসাইল দিয়ে হামলা চালিয়েছে এবং এতে আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি ইন্ডিয়া টুডের খবর পড়ে শোনাই, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আবার বিপজ্জনক মোড় নিয়েছে। আমেরিকা একটি ইরানি জাহাজ জব্দ করার পর পাল্টা পদক্ষেপ হিসাবে মার্কিন সামরিক জাহাজে বড় ধরনের ড্রোন হামলার দাবি করেছে ইরান। নরবরে যুদ্ধবিরতির মধ্যেই এই ঘটনাগুলো দুই দেশের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা আরো বাড়িয়ে দিয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ বলেছে, যুক্তরাষ্ট্র একটি ইরানি বাণিজ্যিক জাহাজ গুলি করে সেটি জব্দ করার পর ওমান সাগরে মার্কিন সামরিক জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা করে ইরানি বাহিনী। প্রতিবেদনে বলা হয়, এই হামলা ছিল ওই মার্কিন অভিযানের সরাসরি প্রতিশোধ। তবে হামলার পরিমাণ, কতগুলো ড্রোন ব্যবহার করা হয়েছে এবং এতে মার্কিন বাহিনীর কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। আপনারা জানেন, গতকালকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে বলেছেন যে তারা একটি ইরানিয়ান জাহাজ আটক করেছে, নাম হচ্ছে টুস্কা। এই টুস্কা আটক করেছে। এটা বিশাল বড় জাহাজ, একদম একদম উড়োজাহাজ ক্যারিয়ারের মতো এত বড় জাহাজ। তাদেরকে বলা হয়েছিল তোমরা এসো না, তারপরও ইরান মানেনি। ইরান বলেছিল এটা আমাদের এলাকা, তোমরা বাধা দেওয়ার কি। তারপর আমেরিকা জাহাজটাকে আটক করেছে। আটক করার আগে জাহাজটার ক্ষতিসাধন হয়েছে এবং আটক করার পরে বলেছে এই জাহাজটা আমেরিকার কালো তালিকাভুক্ত, এখন এটাকে পরীক্ষা নিরীক্ষা করা হবে। এবং উল্লেখ্য যে জাহাজটা চীন থেকে অনেক মালামাল সামগ্রী নিয়ে আসছিল ইরানের দিকে, কিন্তু তারা মার্কিন নিষেধ মানেনি। এখন এই ঘটনায় ইরান সম্পূর্ণ রেগে আগুন। তারা বলতেছে যে এটা আমাদের টেরিটরি, এখানে তোমরা বাধা দিয়েছো, মানে তোমরা আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি এবং তোমরা যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছো, কাজেই তোমাদের সঙ্গে কোনো আলোচনা নয়। এবং এর মাঝে খবর এলো, ইরান মার্কিন যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা এবং রকেট হামলা চালিয়েছে এবং উত্তেজনা নতুন দিকে মোড় নিল। ওদিকে ডোনাল্ড ট্রাম্প গতকাল কি বলেছেন যে যদি চুক্তি না হয়, আই ডিস্ট্রয় দেয়ার এভরি পাওয়ার প্ল্যান্ট, আই ডিস্ট্রয় দেয়ার এভরি ব্রিজ, এরকম করে বলেছেন যে ইরানকে প্রস্তর যুগে নিয়ে যাবেন। এবং সেই সকল হুমকি এখনো পর্যন্ত ট্রাম্প দিয়েই যাচ্ছেন। এবং ট্রাম্প বলতেছেন, দে হ্যাভ নো নেভি, দে হ্যাভ নো আর্মি, দে হ্যাভ নো এয়ার ডিফেন্স সিস্টেম, দে হ্যাভ নো নাথিং, অল অফ দেয়ার সিনিয়র পলিটিশিয়ান দে ডাইড, দে কিল্ড। সুতরাং এখানে আসলে ইরানের কিছুই করার নেই। কিন্তু বাস্তবিক দিক দিয়ে মনে হচ্ছে যে আসলে ইরানি যুদ্ধের কন্ডিশনগুলো ঠিক করে দিচ্ছে যে আমরা এই হলে বসবো, হলে বসবো। এবং সবচেয়ে বড় কথা, দুইটা বিষয়, একটা হচ্ছে যে ইরান পারমাণবিক অস্ত্রের আকাঙ্ক্ষা ত্যাগ করবে না, যেটা বর্তমানে সবচেয়ে প্রভাবশালী যারা আছে, বিশেষ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তিনি বলেছেন যে পারমাণবিক অস্ত্র আমাদের সার্বভৌম অধিকার। এবং আইআরজিসির স্পোক্স পারসন, আপনারা কিন্তু আইআরজিসি দেখবেন না, ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস, তার সামনে আসে না। তাদের মুখপাত্র ইব্রাহিম আল ফকর, তিনি নিজেও টুইটারে বলেছেন যে পারমাণবিক অস্ত্র আমাদের সার্বভৌম অধিকার এবং এটা আমরা তৈরি করবই, এই ব্যাপারে কোনো আপোষ নাই। এবং এবং হরমুজের উপর যে নিয়ন্ত্রণ, হরমুজ দিয়ে যেই জাহাজ যাবে আমাদেরকে টাকা দিতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবং এগুলো যদি যুদ্ধের মাধ্যমে আদায় করতে হয়, আদায় করব, এর বাইরে বিকল্প নাই। এবং এর ভিতরে ট্রাম্প বলতেছে যে দ্বিতীয় দফা আলোচনা, প্রথমবার বলছে জেডি ভ্যান্স, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তিনি যাবেন না, যাবেন স্টিভ হুইটকফ এবং জ্যারেড কুশনার। কিন্তু পরবর্তী আবার বলছে না, জেডি ভ্যান্স যেতে পারেন। প্রথমে বলছিল যে নিরাপত্তার কারণে জেডি ভ্যান্সকে পাঠাবেন না, কিন্তু পাকিস্তানে এত নিরাপত্তার সংকট তো জানা ছিল না। এখন নতুন করে আবার পাকিস্তানের যে আশাকাঙ্ক্ষা যে দুইটা দেশ নিয়ে চুক্তি করাবে, এটা নিয়ে একটা সন্দেহ দেখা দিয়েছে যে আসলে পাকিস্তান খেলছে কার পক্ষে। পাকিস্তান নিরপেক্ষ, কিন্তু আমাদের বেগম জিয়া বলেছিলেন না যে পাগল ছাড়া নিরপেক্ষ না, আসলে কি তাই? পাকিস্তান আসলে খেলছে কার পক্ষে? পাকিস্তান কি আসলে ইরানের বন্ধু? মনে করেন আপনি এখন পাকিস্তানকে বলেন যে পাকিস্তান, তুমি ইরান বা আমেরিকা, দুইটা দেশের একটা দেশ বেছে নাও, পাকিস্তান কাকে বেছে নিবে? ইরানকে? মুসলিম রাষ্ট্র বলে প্রশ্নই আসে না। পাকিস্তান বেছে নিবে আমেরিকাকে, কারণ তার সঙ্গে চললে তার লাভ আছে, আরো বিভিন্ন ভূরাজনৈতিক সুবিধা আছে, তাই না? তো এই যখন অবস্থা, এর ভিতরে খবর হলো যে পাকিস্তানে মার্কিন সামরিক বিমান নামতেছে। কেন সামরিক বিমান নামতেছে? আমরা জানি যে গত 1-1.5 মাস ধরে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন মার্কিন ঘাঁটি থেকে প্রচুর যুদ্ধ মধ্যপ্রাচ্যে এবং ইসরায়েলে গিয়ে নেমেছে। গত 24 ঘন্টা যদি আমরা ফ্লাইট রাডার দেখি, তাহলে প্রায় 75টি ফ্লাইট, C-10, C-15, C-13, অ্যাপাচি হেলিকপ্টার, তারপরে প্রচুর
অস্ত্রশস্ত্র, ড্রোন, টামাহাক ক্রুজ মিসাইল, স্থল বাহিনী প্রচুর আমেরিকা পাঠিয়েছে মধ্যপ্রাচ্যে। উদ্দেশ্য কি? এই যে কোটি কোটি টাকা খরচ করে সৈন্যদেরকে পাঠানো হচ্ছে একদম গত 1.5 মাস ধরে, কেন পাঠানো হচ্ছে? উদ্দেশ্য তো একটা কিছুই আছে, তাই না? এবং এর ভিতরে খবর যে পাকিস্তানও নামতেছে মার্কিন সামরিক, এবং এটা কিন্তু নতুন না। আপনার খেয়াল আছে যখন বাইডেনের আমলে বাইডেন ঘোষণা দিল যে তারা আফগানিস্তান থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নিবেন, তারপর ব্যাপক হট্টগোল হলো, বোমা হামলা হলো, মার্কিন বাহিনী মারা গেল, হাজার হাজার আফগানিস্তানের লোকজন মার্কিন কার্গো বিমানে উঠে পড়লো, তাদেরকে আমেরিকা নিয়ে গেল। এই হট্টগোলের ভিতরে বাইডেন পাকিস্তানকে বলেছিল যে আমাদের কিছু বিমান তোমরা রাখো আপাতত, তারপরে আমরা পরে নিব। পাকিস্তান হেল্প করেছে। সেই থেকেই যে রিলেশন। এখন যদি ট্রাম্প পাকিস্তানকে বলে যে আমাদের কিছু সামরিক বিমান তোমরা রাখো, কারণ পাকিস্তানে যদি সামরিক বিমান রাখে আমেরিকা, তাহলে এটা কিন্তু ইরানের আরেক দিক দিয়ে হামলা করতে খুব সহজ হয়। হ্যাঁ, পাকিস্তান আর ইরান তো প্রতিবেশী দেশ, তাই না? এটা কি হতে পারে? আমি যদি খবরটা পড়ে শোনাই, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দ্বিতীয় দফার সম্ভাব্য আলোচনার জন্য পাকিস্তান ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ চলছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ কার্যত লকডাউনের মধ্যে রয়েছে। রেড জোন সহ কয়েকটি এলাকায় সড়ক বন্ধ রাখা হয়েছে। জানা গেছে গত 24 ঘন্টায় একাধিক মার্কিন C-17 গ্লোববাস্টার উড়োজাহাজ ইসলামাবাদে অবতরণ করেছে। C-17 অনেক বড় বিমান। এই C-17 গ্লোববাস্টার বিমান খুব অত্যাধুনিক। একাধিক বিমান পাকিস্তানে অবতরণ করেছে। কেন অবতরণ করেছে এবং এটার ভিতরে কারা ছিল? নিশ্চয় এটার ভিতরে জেডি ভ্যান্স ছিল না, স্টিভ উডকপ ছিল না, জেড কুশনার ছিল না, মানে আলোচকরা ছিল না। কিন্তু এগুলোর নামার উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি হচ্ছে যে যে এই যে আলোচনাটা হবে, এটা জেডি ভ্যান্সদেরকে নিরাপত্তা দেওয়া। যদি তাই হয়, তাহলে প্রথম আলোচনার সময় তো এরা ছিল না। এখন দ্বিতীয় আলোচনার সময় কেন এই একাধিক C-17 গ্লোববাস্টার উড়োজাহাজ তারা ইসলামাবাদে নামলো? উদ্দেশ্য কি? পাকিস্তান সম্পূর্ণ নীরব। আন্দোলু এজেন্সিকে পাকিস্তানের একাধিক সোর্স বলেছে যে ইরানের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ বৈঠকের আগে এই বিমানে করে বিভিন্ন প্রতিনিধিরা পাকিস্তানে পৌঁছান এবং বিমানগুলি ইসলামাবাদে অবতরণের পর প্রতিনিধিরা 5 তারকা হোটেলে যান বলে অন্তত 3টি সূত্র নিশ্চিত করেছে। এবং একটি ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটে তথ্যের বরাতে জিও নিউজ বলেছে যে এটি আমেরিকার ভাইস প্রেসিডেন্টের সম্ভাব্য সফরের প্রস্তুতির অংশ। মানে জেডি ভ্যান্স যে আসবেন পাকিস্তানে, এইটার অগ্রবর্তী দল হিসাবে এই বিমানগুলো আসছে। কিন্তু এর আগের বার তো আসে নাই, এবার কেন আসলো, তাই না? এখানে বড় আকারের মার্কিন বিমান বাহিনীর C-17 গ্লোববাস্টার 111 বিমানগুলো সরঞ্জাম বহন করে পাকিস্তানের নূর খান সামরিক বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। ফ্লাইট ডাটা অনুযায়ী 19 এপ্রিল 3টি বিমান ভিন্ন ভিন্ন সময়ে পৌঁছায়। একটি 8:30টায়, একটি 11টায়, আর একটি 2:40-এ, এবং আরো কয়েকটি বিমান পথে রয়েছে বলে জানিয়েছে। তো ঘটনা আসলে কি ঘটতেছে, খেলা কোন লেভেলে চলতেছে আমরা কিছুই জানি না, কিন্তু শুধু এটুকু বুঝতে পারি যে ইরান নমনীয় হবে না। এখন ট্রাম্পের কাছে একটাই উপায়, সেটা হচ্ছে ইরানের সব শর্ত মেনে নিয়ে চুক্তি করা, যেটা আসলে ট্রাম্পের মতো মানুষের পক্ষে অসম্মানের। এতে ট্রাম্প পরাজিত হয়েছে এটা সহজে বোঝা যাবে, এবং ট্রাম্প এটা মানতে রাজি না। সুতরাং একটা যুদ্ধ অবশ্যই হবে, এবং এই যে দ্বিতীয় দফা আলোচনা, এটাও ব্যর্থ হবে বলে মোটামুটি আমি নিশ্চিত। যদি না ট্রাম্প প্রচুর পরিমাণে ছাড় দেয়, ছাড় না দিলে এটাও ব্যর্থ হবে। কিন্তু এরপরে যুদ্ধবিরতি আবার বাড়বে কিনা এটা নির্ভর করে আসলে তাদের যুদ্ধের প্রস্তুতি কিরকম। যদি আমেরিকা মনে করে তারা পুরোপুরি প্রস্তুত ইরানকে ধ্বংস করার জন্য, তাহলে আর যুদ্ধবিরতি বাড়বে না, আর না হলে হয়তো আরো 2 সপ্তাহ ট্রাম্প বাড়াবে। কারণ এই যুদ্ধবিরতি করাই হচ্ছে ব্যাপকভাবে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য, যেটা ইরানও নিচ্ছে, আমেরিকাও নিচ্ছে, এবং দেশটা ভয়ঙ্কর যুদ্ধের দিকে যাচ্ছে। মার্কিন রিটায়ার্ড কর্নেল ড্যানিয়েল ডেভিস বলেছেন মার্কিন সেনাবাহিনীতে তার অনেক সোর্স আছে, এরকম অনেক সোর্স তাকে বলেছে যে ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি আমেরিকা নিচ্ছে, এবং তাদের কার্যক্রম দেখে উঠে এসেছে। এবং মার্কিন যে সেনাবাহিনী আছে, বিভিন্ন কর্নেল জেনারেল যারা ড্যানিয়েল ডেভিসের পরিচিত, তারা বলতেছে যে তাদের প্রতি নির্দেশনা আছে যে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করার জন্য। সুতরাং ট্রাম্প একটা মরণ কামড় দিবে, এতে কোনো সন্দেহ নাই, এবং ইরানও প্রস্তুত। এবং বাংলাদেশ আসলে পড়েছে আরেক বিপদে। গত পরশুদিন মিডল ইস্ট আই নামে একটি ইংলিশ পত্রিকায় কলাম প্রকাশিত হয়েছে। সেখানে লেখা হয়েছে যে এই যে হরমুজে বাংলাদেশের জাহাজ জয়যাত্রা আটকে আছে, এটা আসলে বাংলাদেশের দেউলিয়া পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ। যেমন দেখেন, আরে ভাই তোমরা বাংলাদেশ চুপ থাকতা, তাই না? দরকার ছিল না। বা কথা বললেও বলতা এরকম যে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, আমরা ইরান আমেরিকা উভয় পক্ষই আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানাই, বা শেষ। ইন্ডিয়া কিন্তু তাই বলেছে। খলিলুর রহমান করলো কি, সে উল্টা বিবৃতি দিল যে আমরা
মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা জানাই। ইরান বলল, আরে হামলা তো চালালো ওরা আগে, তারপর তো আমরা জবাব দিলাম। কিন্তু পুরোটা উল্টা, কারণ খলিল সাহেব আসলে আমেরিকার কাছে মাথা বিক্রি করে বসে আছে। দেখুন, খলিল সাহেবকে আমরা অনেক জ্ঞানী মনে করি না, এই পৃথিবীতে কিন্তু চালাক কেউই কম না। এক সময় মনে করতাম যে আব্দুল মোমেন খুব চালাক, শেখ হাসিনা বলতো আব্দুল মোমেন আজীবন আমেরিকায় বড় ডিপ্লোমেট ছিল। পরে কি করলো, আব্দুল মোমেনকে পররাষ্ট্রমন্ত্রী বানাইলো। সে বললো যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতে গিয়ে বলেছে শেখ হাসিনাকে ক্ষমতা টিকে রাখতে। এরকম বিভিন্ন বিতর্কিত বক্তব্যের কারণে তিনি বিতর্কিত হয়ে গিয়েছেন। সুতরাং বর্তমানে কিন্তু সবাই হিসাব নিকাশ বোঝে। খলিলুর রহমান যত চালাক হোক না কেন, সে যদি আমেরিকাকে ওই টাকা পয়সার লোভ না দেখায়, যে অর্থনৈতিক বিভিন্ন ডিলের লোভ না দেখায়, তাহলে কিন্তু আমেরিকা পড়বে না। সে আপনি যত চালাক হন না কেন, যত বড় ডিপ্লোমেট হন না কেন, আমেরিকা চায় পয়সা। খলিলুর রহমান এই ধরনের ডিল করে কিন্তু আমেরিকার প্রিয় ভাজন হয়েছে। পাকিস্তানের আসিম মনি সেনাপ্রধান, সেও কিন্তু এই ধরনের ডিল করে পাকিস্তানের খনিজ সম্পদ আমেরিকার কাছে তুলে দিয়ে সে কিন্তু প্রিয় ভাজন হয়েছে, কারণ ট্রাম্প টাকা ছাড়া কিছু বোঝে না। এখন এই কারণে যাচাটকে আছে, হরমুজ পার হতে পারতেছে না। গতকালকে আন্তালিয়াতে, তুরস্কের আন্তালিয়াতে একটা মিটিং হয়েছে, সেখানে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছে খলিলুর রহমান। খলিলুর রহমান তখন তাকে বলেছে, অনুরোধ করছে, প্লিজ আমার জাহাজটা ছেড়ে দেন, জাহাজ ছেড়ে দেন। আর খলিলুর রহমান আবার বলতেছে তাকে যে আমরা যুদ্ধের নিন্দা জানাই, আমরা আসলে উপপক্ষ কি বলি যে যুদ্ধ কোনো সমাধান না, আপনারা আলোচনা করুন, আলোচনার মাধ্যমে একটা সমাধানের চেষ্টা করুন, এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা। এই কথা তো আগে বললেই হতো। এখন বলতেছেন যে যুদ্ধ না শান্তি চাই, উভয় পক্ষকেই আমরা যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমাধানের করা আহ্বান জানাই। এটা তো আগে বললেই পারতেন, আগে কেন বললেন যে ইরানের নিন্দা জানাই? এটা বলেই তো আপনারা সমস্যাটা বাঁধিয়েছেন, এবং এটাই তো দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। এজন্যই বলতেছি যে ও যে খলিলুর রহমানকে একদম বানাইছে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে, তারেক রহমান তো দুর্বল প্রধানমন্ত্রী, তাকে হয়তো আমেরিকা বলছে বানাও, সে আর না করতে পারে নাই। এবং এটা হচ্ছে আবার তারেক রহমান একটা দেউলিয়াত্ব, যে যে লোক গতকালকে উপদেষ্টা ছিল তাকে আবার এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী বানানো। যাই হোক, এগুলো আর বলে লাভ নেই। আমি অন্তত এই ইরান এবং আমেরিকার যে আলোচনা, সে আলোচনার কোনো সম্ভাবনা দেখতে পাইতেছি না। সমাধান তো হবেই না, হয়তো এই যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়তে পারে, অথবা একটা ভয়ঙ্কর যুদ্ধের দিকে ইরান এবং আমেরিকা এগিয়ে চলেছে। এবং সেই যুদ্ধে বিশেষজ্ঞরা বলতেছেন যে আমেরিকার পরাজয় নিশ্চিত। আমেরিকা যদি চুক্তির মাধ্যমেও সরে দাঁড়ায়, তাও পরাজয় নিশ্চিত। যদি আমেরিকা যুদ্ধে নামে, তাও আমেরিকার পরাজয় নিশ্চিত। ট্রাম্পের আসলে এই যুদ্ধ থেকে মান সম্মান সহকারে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। ভালো থাকবেন, ধন্যবাদ।